কর্পোরেট ফাইন্যান্সের উপরে কথা বলবো। প্রথম দিকে যেটা করছে সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই টপিকটা আপনাদের শুধু কার্যক্ষেত্রে না, আপনাদের পার্সোনাল জীবনেও খুব কাজে লাগবে। ফলে এখানে কিছু অঙ্কের ব্যাপার আছে, কিছু এক্সেল আছে। আপনারা অনেকেই কলেজে স্কুলে ফাইন্যান্স পড়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে এটা কাজে লাগাতে গেলে আপনাকে কিছু কম্পিউটার ব্যবহার করতে হবে, এক্সেল ব্যবহার করতে হবে। আমরা সেটা এখানে শেখানোর চেষ্টা করব। প্রথম টপিক আমাদের টাইম ভ্যালু অফ মানি। এটা কয়েকটা অংশে দেখানো হবে। তো শুরু করছি ক্লাস ডিসকাশন। আমাদের টপিক টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানিকে আপনি নানাভাবে ট্রান্সলেট করতে পারেন। এটা ইন্টারেস্ট রেট হতে পারে, এটা ডিসকাউন্ট রেট হতে পারে, এটা প্রফিট রেট হতে পারে, গ্রোথ রেট হতে পারে। অঙ্ক করতে গেলে আমরা নর্মালি আই বা আর ব্যবহার করি। এটা আপনি যেভাবেই নেন, বাস্তবে এটার একটা ব্যবহার আপনি বুঝতে পারবেন সহজে। তিনটে জিনিস আছে টাইম ভ্যালু অফ মানি। একটা হচ্ছে যে আজ আপনার কাছে যে টাকা আছে সেই টাকা, আমি যদি এটাকে ফ্রি মানি বলি, ফ্রি মানি যখন বলবো তখন আপনি মনে করবেন যে এই টাকা আপনি কোনো জায়গায় কমিট করেননি, এই টাকা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এটা দিয়ে কি করবেন। আজকের টপিক যেমন বলছিলাম টাইম ভ্যালু অফ মানি, তার তিনটে অংশ, তিনটে পার্ট আছে। একটা হচ্ছে ইনফ্লেশন, একটা হচ্ছে কনসামশন প্রেফারেন্স, আর একটা হচ্ছে রিয়েল রেট অফ রিটার্ন। এই প্রবলেমগুলো যখন সলভ করব তখন কতগুলো অ্যাসাম্পশন আমাদের মাথায় রাখতে হবে। অ্যাসাম্পশনগুলো সব ভ্যালিড মনে নাও হতে পারে, কিন্তু আমরা সেই অ্যাসাম্পশন ছাড়া কীভাবে প্রবলেম সলভ করা যায় সেটা আমরা জানতে পারবো, শিখতে পারবো। অ্যাসাম্পশনগুলো কী কী? প্রথম হচ্ছে ফ্রি ক্যাশ। ফ্রি ক্যাশ বললে আপনি কি বুঝবেন? এটা হচ্ছে এই পরিমাণ টাকা যেটা নিয়ে আপনি জানেন আপনি কিছু করতে পারেন, কিন্তু আপনি এটা কমিট করেননি, এটা দিয়ে কী করবেন এটা ফাইনালাইজ করেননি। ফলে আপনার অনেক অল্টারনেটিভ আছে। তার মধ্যে একটা অল্টারনেটিভ হয়তো যে আপনি ব্যাংক থেকে একটা এফডিআর কিনবেন, বা কোনো সঞ্চয়পত্র কিনবেন, বা যে কোনো একটা জিনিস কিনবেন। একবার যখন আপনি ডিসিশন নিয়ে ফেললেন যে আমি এই কাজটা করবো, তখন এটাকে আমরা ফ্রি ক্যাশ বলবো না। বেসিক্যালি একটা অ্যামাউন্ট যেটা আমরা ইনভেস্ট করতে চাচ্ছি কোনো এক জায়গায়। আমাদের দ্বিতীয় অ্যাসাম্পশনটা হচ্ছে ফ্রিকশনলেস মানি মার্কেট। এটা একটু অস্বাভাবিক মনে হতে পারে, অবাস্তব মনে হতে পারে আপনাদের, কিন্তু আসলে কিন্তু এটা তত অবাস্তব নয়। এই অ্যাসাম্পশনের মানে হচ্ছে যে আমরা ধার দিলে কত হারে ইন্টারেস্ট পাবো, বা আমি যদি বড় করি তাহলে আমাকে কত হারে টাইম ভ্যালু মানি দিতে হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। আসলে অঙ্ক করতে গেলে দেখা যাবে যে আপনি একটা সিম্বল ইউজ করছেন, আই বা আর। সেটা লেন্ডিংয়ের জন্য না, সেটা বরোয়িংয়ের জন্য, প্রবলেম সলভ করার জন্য সেটা আমার জানার দরকার নেই। এই মুহূর্তে প্রথম দিকে সবসময় একটা বড় অ্যাসাম্পশন হচ্ছে যে ধরে নিচ্ছি যে রিস্ক ফ্রি। বাংলাদেশে কোনো জিনিসই সম্পূর্ণ রিস্ক ফ্রি নয়, ব্যাংকে জমা দেওয়া টাকাও সম্পূর্ণ রিস্ক ফ্রি নয়, সেটা তো আমরা এখন সবাই বুঝতে পারছি। কিন্তু আমরা প্রথমে ধরে নেব যে যার সাথে ট্রানজ্যাকশন করছি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, একটা কমিটমেন্ট আছে কখন কাউকে টাকা দিলে, ব্যাংকে টাকা দিলে 1 বছরের জন্য 1 বছর পর আমি টাকাটা ফেরত পাবো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস যেটা আছে অ্যাসাম্পশনে, সেটা হচ্ছে নো বরোয়িং অর লেন্ডিং লিমিট। এর
এফেক্টটা হচ্ছে যে আপনি ১,০০০ টাকাই জমা দেন আর ১ কোটি টাকাই জমা দেন কোনো জায়গায়, ইন্টারেস্ট রেটটা কিন্তু একই হবে। বড় অঙ্ক কেউ যদি নিয়ে আসে, এই অ্যাসাম্পশনটার মানে হচ্ছে যে টাকা খুব বড় অঙ্কেরই হোক বা ছোট অঙ্কেরই হোক, আপনার ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট, টাইম ভ্যালু অফ মানি, এটার উপরে কোনো ইম্প্যাক্ট থাকবে না। কারণ বাজার এতই বড় যে একজন মানুষের প্রয়োজনে এটা বড় করা বা ধার দেওয়া অত্যন্ত ক্ষুদ্র একটা অঙ্ক, ফলে এটার কোনো এফেক্ট নেই। আর একটা জিনিস আমরা সহজ করার জন্য ধরে নেই যে 1 বছর পর পর ঘটনা ঘটবে, 6 মাস পর পর ট্রানজাকশন হবে। আমি যদি 6 মাসের টাইম ফ্রেম করি, তাহলে আমি 7th মান্থে আমি কোনো ট্রানজাকশন করব না, 8th মান্থে আমি কোনো ট্রানজাকশন করব না। আমার ট্রানজাকশন হবে 6 মাস, 12 মাস, 18 মাস, 6 মাস অন্তর অন্তর। আমার এই টাইম ইন্টারভালটা আমি 1 বছর করতে পারি। আমাদের এই উদাহরণ, অধিকাংশ উদাহরণে আমরা 1 বছর ধরে নেব। তো এই 5টা অ্যাসাম্পশন কিন্তু প্রথমে ধরে নিতে হবে যে এই অ্যাসাম্পশন হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, এর মধ্যে কাজ করতে হবে। এরপরে স্লাইডটা কি, এখানে আমি একটু বোর্ডে যাব। আমরা সলভ করার জন্য অন্তত 5 ধরনের ক্যাশ ফ্লো, যে কোনো ক্যাশ ফ্লো মানে কি, এই সময় টাকা আসছে বা আমি ব্যয় করছি, সেইটাকে বলবো নির্দিষ্ট সময়ের ক্যাশ ফ্লো। প্রত্যেক মাসে আমি একটা বেতন পাই, সেটা ক্যাশ ইনফ্লো। প্রত্যেক মাসে আমি বাড়ি ভাড়া দিই, চলে যায় টাকাটা, সেটা ক্যাশ আউটফ্লো। এইভাবে প্রথম যে ক্যাশ ফ্লো টাইপ, সেটাকে বলি আমরা সিঙ্গল ফ্লো অ্যামাউন্ট, যেটা শুরুতে একবার হবে, শেষে একবার হবে। একটা হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর একটা ক্যাশ ফ্লো যাবে। আপনি যখন বাড়ি কেনেন, প্রত্যেক মাসে টাকা দিতে হয় ইনস্টলমেন্টে, একই অঙ্ক দিতে হয়, তখন সেটাকে আমরা বলবো অ্যানুইটি। এই অ্যানুইটিটা যখন আমরা অ্যানুইটি বলি, তখন নির্দিষ্ট সময়ে এটা শেষ হয়ে যায়। এটা যদি শেষ না হয়, চিরকাল চলতে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো পারপেচুইটি। পারপেচুইটিকে বাস্তবে হয়, আসলে হয়, এবং অনেকভাবেই হয়। জিনিসটা এরকম হতে পারে যে পারপেচুইটি, আমি একটা কোনো পারপেচুইটিতে যদি অংশ নেই, এটা সবটা হয়তো আমি ভোগ করতে পারবো, কিন্তু টাকার ফ্লোটা ঠিকই যাবে। একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে আপনার যদি জমি থাকে, 2 একর জমি, আপনি তাতে প্রত্যেক বছর একই জিনিস চাষ করেন, এই জমিটা তো কোনো জায়গায় চলে যাবে না, এই জমিটা তো চিরকাল ওই পরিমাণ উৎপাদন দিতে পারবে। তাহলে আমি বলবো যে এই জমির পারপেচুয়াল একটা ভ্যালু আছে, যেটা প্রত্যেক বছর এই পরিমাণ ইনকাম আমাকে দেয়। আর তারপরে যেটা আছে, সেটাই সম্ভবত সবচেয়ে বেশি জটিল। এটা কোনো বইতে হয়তো লেখা থাকবে আনইকুয়াল ক্যাশ ফ্লো, কোনো বইতে লেখা থাকবে আনইভেন ক্যাশ ফ্লো, এরকম বিভিন্ন রকম টার্ম ইউজ করা হতে পারে। সেটা একটু কঠিন, সেটা করবো একটু শেষ দিকে যে, এবং আর একটা করব, এখন আসলে এটা করব না, এটা করব বেশ কিছু পরে। তবে এখন জেনে রাখি যে এরকম যদি হয়, নর্মালি এরকমই হওয়ার কথা, যে উদাহরণ দিলাম একটু আগে, পারপেচুইটি চলতে থাকবে চিরকাল, কিন্তু সিম্পল পারপেচুইটিতেও অঙ্কটা বদলায় না, একই অঙ্ক চিরকাল আসতে থাকে। কিন্তু আমাদের তো ইনফ্লেশন আছে, তাই না? আমাদের যদি ইনফ্লেশন থাকে, তাহলে তো আমি যে জিনিসের জন্য খরচ করি, 1 বছর পরের বছর খরচ বাড়বে। বা আমার সেই জমির উদাহরণে যদি যাই, যে জিনিস প্রোডাকশন হয়, তার বাজার দাম তো একটা হারে বাড়তে থাকবে ইনফ্লেশনের জন্য।
সে পঞ্চম টাইপের ক্যাশ ফ্লো হচ্ছে যেটাকে আমরা বলবো কনস্ট্যান্টলি গ্রোয়িং অ্যামাউন্ট টু পারপেচুইটি। কারণ হার, এই বৃদ্ধি বা প্রবৃদ্ধির হারটা এটা কিন্তু চেঞ্জ হবে না। টাকার অঙ্কটা চেঞ্জ হবে কিন্তু হারটা চেঞ্জ হবে না। এবার একটু দেখা যাক কতগুলো বোর্ডে আমি দেখাবো যে এই ক্যাশ ফ্লো গুলো কি রকম হয়। সেটার কথা বলতে গেলে একটু টাইম ভ্যালু অফ মানির কথা বলতে হবে। আমরা যখন টাইম ভ্যালু অফ মানির কথা বলবো তখন আমাদের একটু টাইম লাইন সম্পর্কে একটু বোঝা দরকার। আমাদের একটা মানসিক চিত্র থাকতে হবে। এখান হচ্ছে সময় শুরু, বর্তমান, এটা হচ্ছে 1 বছর পরে, এটা হচ্ছে 2 বছর পরে, এটা 3 বছর। এই সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর টাকার একটা ফ্লো আছে, ইনপুট আসে অথবা যায়। নর্মালি আমরা এখানে টাইম ভ্যালুটা 0 দেই, আর এটা 3 বছরের শেষ হতে পারে, 4 বছরের শেষ হতে পারে। কিন্তু প্রথম যে ক্যাশ ফ্লোটা আছে সেটা হচ্ছে যে বর্তমানে একটা ট্রানজাকশন হবে, হয় টাকা চলে যাবে না হয় আসবে। নর্মালি যদি আমি মনে করি যে আমি 1000 টাকা দিয়ে কিছু একটা জিনিস কিনবো বা কাউকে ধার দেব, সে যদি আমাকে 3 বছর পরে 1400 টাকা দেয়, এইটা হচ্ছে একটা ট্রানজাকশন শুরু, এইখানে এই ট্রানজাকশনটা শেষ। তারপরে কারোর সাথে আর কারোর সম্পর্ক থাকার দরকার নেই যদি এই টাকাটা ফিরিয়ে দেওয়া হয়। তো এখানেই সিঙ্গল ফ্লোতে আপনি দেখতে পাচ্ছেন যে কটা ইনপুট আছে। এটাকে টাইম 0-তে যেটা হয় সেটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু। ফিউচারে যে টাকাটা আসবে এটাকে আমরা বলি ফিউচার ভ্যালু। এটা হচ্ছে টাইম 1 বছর, 2 বছর, 3 বছর। তাহলে এনটা হচ্ছে টাইম রিপ্রেজেন্ট করে। তা আমি বলবো যে এন এখানে হচ্ছে 3। এন এর বদলে আমি টিও ব্যবহার করতে পারি, টি ফর টাইম। তো যাই হোক, এটা হচ্ছে সিঙ্গল ফ্লো। তারপরে যেটা আছে যে অ্যানুইটি। অ্যানুইটিটা কিভাবে টাইম লাইনে দেখায়? ধরেন আমি একটা 5 বছরের অ্যানুইটি দেখাবো, তাহলে আমার টাইম লাইনে 5টা টাইম স্লট থাকতে হবে। এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, এটা একটা 5 বছরের টাইম লাইন। এইখানে আর এটার মধ্যে ডিফারেন্স দেখেন যে 0 টাইমে একটা ফ্লো আছে আর টাইম লাইনের শেষে একটা ফ্লো আছে। এটা কিন্তু কয়েকভাবে হতে পারে। এটা যদি বলি যে 5 বছরে প্রত্যেক বছরে একটা ফ্লো হয়, আপনি প্রত্যেক বছরে 2000 টাকা করে জমা করেন, কোনো একটা অ্যাকাউন্টে ডিপোজিট দেন, সমান অঙ্ক। এটাকে আমি বলবো 5 বছরে 2000 টাকার অ্যানুইটি। তো আমার যদি প্ল্যানের মধ্যে 10 বছর থাকে তাহলে এটা 10 বছরও হতে পারে। এখন এটার মধ্যে কিন্তু কোনো প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এখনো আমি দেইনি। আমাদের এখানে ইনপুট ছিল প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এর আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে রেট। এটা আমি আইও ব্যবহার করতে পারি, আরও ব্যবহার করা হয়। একটা রেট ধরেন 6%, এরকম লেখা। নর্মালি এই রেটটা আমরা এই প্রথম টাইম স্লটে লিখি, I equal to let's say 8%। তাহলে এটা আরো পুরো যদি ব্যাখ্যা করি তাহলে কি হবে? এটা হবে যে 5 বছরের একটা অ্যানুইটি, যাকে প্রত্যেক বছরে 2000 টাকা ট্রানজাকশন হয় এবং এই অ্যামাউন্টগুলোর উপরে 8% হিসাবে গ্রোথ দেওয়া হয় বা ইন্টারেস্ট দেওয়া হয়। এটা তৃতীয়টা হচ্ছে যে এইরকমই ফ্লো, কিন্তু এটা শেষ নেই। একই অঙ্ক, কিন্তু এটা আমি শেষ করতে পারছি না।
1 বছর আছে, 2 বছর আছে, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10। এই অঙ্কটা যদি চিরকাল নির্দিষ্ট সময় অন্তর অন্তর জমা দেওয়া হয় বা আপনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পান, তখন এইটাকে আমরা বলবো পারপেচুইটি বা পারপেচুয়াল ফ্লো। আমাদের চতুর্থ টাইপের ক্যাশ ফ্লো হচ্ছে, ধরেন একটা 4 বছরের টাইম লাইন আমি করলাম, 1, 2, 3, 4। এইখানে ডিফারেন্সটা হচ্ছে যে আপনি একটা অঙ্ক প্রথম বছরে জমা দিলেন বা কোনো জায়গায় আপনি দান করলেন সমান অঙ্ক 2000 প্রথম বছর, কিন্তু অঙ্কটা একই থাকবে না। ধরেন দ্বিতীয় বছর আপনি চ্যারিটির জন্য মোট 5000 খরচ করেছেন, এখানে 3000 খরচ করেছেন, এখানে 5000 খরচ করেছেন। যেহেতু অঙ্কগুলো সমান নয়, অ্যামাউন্টটা সমান নয়, সেহেতু এটাকে আমরা বলছি আনইভেন ক্যাশ ফ্লো অথবা নন ইউনিফর্ম ক্যাশ ফ্লো। আর দু একটা টার্ম হয়তো ইউজ করা যেতে পারে। তো এই হচ্ছে 4টা প্রধান ক্যাশ ফ্লোর প্যাটার্ন। এটা হচ্ছে সিঙ্গল ফ্লো, প্রথমে একটা কিছু আছে, শেষে একটা কিছু আছে। অ্যানুইটি নির্দিষ্ট সময়ের জন্য একই অঙ্ক প্রত্যেক বছর, একই অঙ্ক প্রত্যেক বছর, কিন্তু এটার যদি নির্দিষ্ট সময় না থাকে, চিরকাল চিরন্তন ফ্লো, সেটাকে আমরা বলবো পারপেচুইটি। আর এটা হচ্ছে আনইভেন ক্যাশ ফ্লো বা আনইকুয়াল ক্যাশ ফ্লো বা নন ইউনিফর্ম ক্যাশ ফ্লো প্যাটার্ন। এই কটা ক্যাশ ফ্লো প্যাটার্নের মধ্যে আমাদের ইনপুটগুলো কি কি? প্রথমে আছে সিঙ্গেল ফ্লোতে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে ফিউচার ভ্যালু, এটা হচ্ছে লেন্থ অফ টাইম, আর এটা হচ্ছে রেট অফ গ্রোথ এভরি ইয়ার। তাহলে 4টা ইনপুট আছে, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট আর এন্ড। এখানে তাহলে 4 রকমের ক্যাশ ফ্লো প্যাটার্ন আমরা দেখলাম। সিঙ্গেল ফ্লো এর 4টা ইনপুট আছে, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট অফ গ্রোথ আর টাইম। অ্যানুইটিতে কি আছে? অ্যানুইটিতে এই ক্যাশ ফ্লোকে আমি কোনোটাকেই প্রেজেন্ট ভ্যালু বলতে পারবো না, এগুলো সবই ঘটবে ফিউচারে। বর্তমান যদি এটা হয়, এইটার ইনপুট হচ্ছে, এইটাকে আমরা বলি পেমেন্ট। অঙ্ক করার জন্য তো এটাকে আমরা বলবো পেমেন্ট। পেমেন্ট তাহলে একটা ইনপুট হবে রেট, একটা ইনপুট হবে টাইম, কত বছরের জন্য, আর একটা ইনপুট আমাদের প্রশ্নটা যেটা থাকবে পরীক্ষায় বা আপনার পার্সোনাল জীবনে আপনার যে অ্যাসাইনমেন্ট, একটা প্রশ্ন হতে পারে যে আমি এখানে কত টাকা জমা রাখলে এই হারে জমা রাখবো, এই 5 বছরে আমি প্রত্যেক বছর 2000 টাকা করে খরচ করতে পারবো, কত টাকা জমা রাখতে হবে? এইটাকে বলবো প্রেজেন্ট ভ্যালু। এটা হয়তো আমরা জানি না, এটা হয়তো আমাদের বের করতে হবে। তো যেহেতু এটা অ্যানুইটি, এটা থেকে একটু ডিফারেন্স রাখার জন্য এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আমি এটাও করতে পারি যে বলতে পারি যে আমি যদি প্রত্যেক বছর 2000 টাকা করে কোনো একটা অ্যাকাউন্টে জমা করি, সেখানে যদি 8% ইন্টারেস্ট ধরা হয়, তাহলে 5 বছর পরে আমি কত টাকা মোট জমা পাবো, ওই অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিলে কত টাকা পাবো, কেমন? তাহলে এখানে ইনপুট হচ্ছে পেমেন্ট, রেট, টাইম, আর নর্মালি প্রশ্ন হবে হোয়াট ইজ দি প্রেজেন্ট ভ্যালু, এখন কত টাকা থাকতে হবে। আর যদি ওটা না করে আমি যদি বলি যে 5 বছর পরে কত টাকা থাকবে, সেটা হবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এর পরেরটা আমরা আপাতত করব না, পরে এক সময় এটা করা যাবে, কিন্তু এটার অঙ্কটা কিন্তু আসলে খুব সোজা হয়ে যায়। যখন ওখানে যাব তখন ওটা নিয়ে কথা বলবো, আজকে হয়তো আর এটা নিয়ে হবে না। আমাদের চতুর্থ টাইপের ক্যাশ ফ্লো হচ্ছে যে
এত দিনের জন্য, এত বছরের জন্য কিন্তু অঙ্কগুলো সমান নয়, তখন একটু ঝামেলা হয়ে যায় হিসাব করতে। আমার প্রশ্ন কিন্তু ওইটাই যে এইখানে কত টাকা থাকলে আমি আগামী 4 বছর এই টাকা এই প্ল্যানে খরচ করতে পারবো। আমার এটাও থাকতে পারে যে আমি যদি প্রত্যেক বছর এই পরিমাণ জমা দিই তাহলে 4 বছর পরে কত টাকা জমা হবে। এটা জাস্ট প্রথম একটা ধারণা দেওয়ার জন্য একটা টাইম লাইন আঁকলাম। তাহলে আমরা 5 রকমের ক্যাশ ফ্লোর কথা বললাম। এখন আমরা কোনটায় কি ধরনের প্রশ্ন আসতে পারে বাস্তবে সেটা নিয়ে কিছু প্রবলেম সলভ করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সিম্পলেস্ট যেগুলো আমরা আসলে স্কুল কলেজে শিখেছি, সিঙ্গল ফ্লো ক্যাশ ফ্লো, সেটা কিভাবে নির্ধারণ করে। তো এইখানে বলেছি আগে যে 4টা ইনপুট থাকতে পারে, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট আর এন। এই 3টা জানলেই আমরা কিন্তু চতুর্থটা বের করতে পারবো। এখন প্রশ্নটা ধরেন যে এইরকম যে আমি এরকম একটা টাইম লাইন এঁকে নেই, 4 বছর বলছি, তাহলে 1, 2, 3, 4। এইখানে যদি আমি বলি যে আমি একটা অঙ্ক অ্যামাউন্ট ধরেন 5,000 টাকা আমি এইখানে জমা দেব যদি বলি, তাহলে কিন্তু টাকাটা চলে যাচ্ছে, আমার পকেটে থাকছে না, সেই জন্য আমি মাইনাস লিখলাম। আর এটা তো 4 বছর বলা হলো। একটা রেট লাগবে আই অথবা আর যা বলেন, ধরেন আমরা ধরলাম যেটা 7%। এখন এই প্রশ্নটা যদি করা হয় যে আমি যদি 5,000 টাকা জমা দেই একটা অ্যাকাউন্টে, জমা দেব 4 বছরের জন্য, এবং প্রত্যেক বছর ব্যালেন্সের উপরে আমাকে 7% রেট দেওয়া হবে, তাহলে 4 বছর পরে কত টাকা থাকবে? এটা তো স্কুলের ছাত্ররাও অনেক সময় করে থাকে। এটাকে যদি প্রেজেন্ট ভ্যালু বলি আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু, আমি জানতে চাচ্ছি এই 4 বছর পরে আমার এই জমা দেওয়ার ফলে কত টাকা হবে। আমাদের এটার সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, আমি ফিউচার ভ্যালু এট দি এন্ড অফ দি 4th ইয়ার আমি যদি লিখি, তাহলে আমার প্রথমে কত দেওয়া হলো প্রেজেন্ট ভ্যালু, এইটাকে আমি গুণ করব 1 প্লাস আই রেইজ টু, ধরেন এটা হচ্ছে 4 বছর, কেমন? এই ইকুয়েশনটা ইউজ করব। এটা তাহলে প্রেজেন্ট ভ্যালু কিন্তু কোনো টাইম ইন্ডিকেটর নেই, এটার একটা টাইম ইন্ডিকেটর আছে। আর আইটাও এখানে আমি লিখে রাখতে পারি যে আইটা কত %। নর্মালি কিন্তু আইটা আমি এটা একটু মুছে এখানে আগে রেটটা লিখবো, রেটটা ধরেন যে 7%, আর তারপর একটা ছোট কমা দিয়ে এখানে লিখবো যে 4 বছর। তাহলে আমি এইখানে বসাবো 0.07। আমার আছে 5,000 টাকা, এইখানে আছে প্রেজেন্ট ভ্যালু 5,000 টাকা, আমি এটাকে গুণ দেব 1 প্লাস 0.07, 7% করে আমি পাবো 4 বছরের জন্য এই অঙ্কটা। এইটা আপনি সলভ করলে তাহলে উত্তরটা পেয়ে গেলেন যে 7 বছর পরে আপনার কত টাকা থাকবে। এখন এটা বের করবেন কিভাবে? আপনার কাছে একটা ক্যালকুলেটর থাকতে পারে, যে কোনো ক্যালকুলেটরে তো এটা করা যেতে পারে, তাই না? তবে এর পরের যে টাইপের ক্যাশ ফ্লোগুলো আছে তখন সেগুলো যে কোনো ক্যালকুলেটরে হয় না, ফাইন্যান্স ক্যালকুলেটর দরকার হয়। এখানে আমি একটি নাম্বারটা লিখে নেই যে কত টাকা হলো এটা, কেমন? ফর্মুলা অনুযায়ী তাহলে আমি এই স্টেটমেন্টটা পাচ্ছি। আমি যদি ম্যানুয়ালি সলভ করতে যাই তাহলে আমি এই নাম্বারটা পাবো, 1.07
3108। এটা হয়তো আরো বড় করা যেতে পারে। আপনি যদি তাহলে শেষ মাথায় যান, তাহলে আপনার ক্যালকুলেটরে আমি পাচ্ছি এইটা টাইমস 5000। এটা সিম্পল ম্যানুয়াল কম্পিটিশনে আমি এটা বের করলাম। 6553.98। That's a manual solution. এখন এর থেকে আমি তাহলে বলতে পারি যে আমি যদি 5000 টাকা জমা দেই, আমাকে যদি প্রমিস করা হয় যে প্রত্যেক বছর 7% গ্রোথ দেওয়া হবে, তাহলে এই 7% এখানে পাবো, তার উপরে আবার 7% পাবো, শেষে যে আমি এই নাম্বারটা পাবো। আমি বলতে পারবো যে আমি যদি 5000 টাকা এখন জমা দিই, যদি 7% ইন্টারেস্ট পাই, তাহলে 4 বছর পরে আমার এই টাকাটা জমা হবে। এখন এই প্রসেসে সলিউশনটা করা হচ্ছে স্কুলের প্রসেসে, বেশি তাকে তখন দেখানো হবে না। আমরা যারা ফাইন্যান্স পড়াই এবং ফাইন্যান্সে মেজর করি, তাদের কিন্তু অন্য কয়েকটা কথা আছে। আমি একটু এই পার্টটা একটু ইরেজ করি, পরে হয়তো ওখানে লিখবো। আমি জানি যে এটা হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু ফাইন্যান্সের স্টুডেন্টরা এই কাজটা হয়তো করতে পারে যে এই নাম্বারটা বইয়ের শেষে একটা টেবিল আছে যেটার নাম হচ্ছে ফিউচার ভ্যালিউ ইন্টারেস্ট ফ্যাক্টর, FVIF। কেউ হয়তো অন্য সিম্বল ইউজ করতে পারে। সেই নাম্বারটা হচ্ছে 1.3108। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1 টাকা যদি আমি 4 বছর কোনো অ্যাকাউন্টে রাখি, সেই 1 টাকার উপরে যদি 7% ইন্টারেস্ট হয়, তাহলে 4 বছর পরে আমার এই টাকাটা হবে, প্রত্যেকটা 1 টাকা। তো 5000 টাকার মধ্যে তো এটাও হতে পারে যে আমার 5000টা 1 টাকা আছে, প্রত্যেকটা 1 টাকা এই পরিমাণ হবে, তাহলে 5000 দিয়ে গুণ দিলে মোট এই টাকাটা হবে। এই নাম্বারটা পাওয়া যায় FVIF টেবিল। এটা নর্মালি এইভাবে লেখা, এটা যদি 7% হয় এবং 4 বছর হয়, তাহলে 1 টাকা 4 বছর পরে বেড়ে 3108 হয়। এই যদি হয়, তাহলে আমাদের যেটা পরীক্ষায় অ্যালাউ করবে গ্রাজুয়েট ছাত্র যারা ব্যাচেলর করছে, তারা তখন লিখতে পারবে যে ফিউচার ভ্যালু যদি 5000 টাকা হয়, তাহলে 5000 টাকা এখন কি করা, এমন একটা ভুল বলছি। তো যাদের 5000 টাকা আছে, যারা ফাইন্যান্সে পড়ে, তারা কিন্তু এই টাকাটা 5000 হবে এমন কোনো কথা নেই। এখানে যেহেতু 5000 ইউজ করেছে, এখানে 5000 ইউজ করলাম। আপনি যদি 10,000 টাকা সলিউশন চান, 10,000 টাকা লিখবেন, আর বইয়ের শেষ থেকে এই নাম্বারটা আপনি নেবেন, 1.3108। তাহলে এটা আর এটা দেখতে তো একদম এক, তাহলে উত্তরটাও এক আসার কথা। তো হয়তো ঠিক এক্স্যাক্টলি 1 নাও আসতে পারে, একটু রাউন্ড অফ এররের জন্য। এইটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটা কি? এটা করার আগে একটু এটা আপনাদের একটু দেখাবো আমি, যে এই নাম্বারগুলো, টেবিলের নাম্বারগুলো কিভাবে এসছে একটু পরে দেখাবো। এখন আমি একটু যাই যে অন্য একটা পথ কিভাবে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি। প্রথমটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল এই ইকুয়েশনটা সলভ করা। দ্বিতীয়টা হচ্ছে যে এখন যে টাকাটা জমা দেব টাইমস FVIF। আমার ইকুয়েশনটা যদি আমি লিখি কোন বছর, তাহলে আমি লিখব প্রেজেন্ট ভ্যালু যেটা আছে টাইমস, টাইমস FVIF। এটা বইয়ের শেষে পাওয়া যায়। এটা কিভাবে বের করা হয় সেটা একটু পরে দেখাবো। আর
তৃতীয় পথ যেটা সবচেয়ে সহজ, যেটা আপনি ইউজ করবেন, সেটা আমি দেখাবো কম্পিউটারে আজকাল ফাইন্যান্স ফাংশনে। তো আমরা এখন একটু কম্পিউটারের দিকে যাব। লক্ষ্য কয়েকটা, একটা হচ্ছে যে এফভিআইএফ নাম্বারগুলো আমি কীভাবে বের করব, সেটা ম্যানুয়াল থেকে সহজ, কিন্তু এক্সেল এর থেকেও সহজ করে দিয়েছে। আপাতত এখানে এই কম্পিটিশনটা রেখে আমি এখন এক্সেলে আপনাদের দেখাবো কিভাবে এফভিআইএফ বের করে এবং কিভাবে পার্টিকুলার ফিচার ভ্যালু। এখন আমরা দেখাবো যে আমাদের ওই 4টা ইনপুটের 3টা ইনপুট, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 টাকা দিয়ে যদি শুরু করি, বিভিন্ন রেটে, যেটা এই কলামে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 পর্যন্ত আছে, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। যে কোনো নাম্বার আমরা ইউজ করতে পারি। তা আমি যদি এটা দেখতে চাই যে 4 বছর পরে 7%-এ 1 টাকা কত হয়, 1 টাকা কত হয়, আমি একটা কাজ করতে হবে আমাকে, এবার যাতে দেখতে পারি। আচ্ছা, এইখানে আমার ইকুয়েশনে যেটা হয় 1 টাকা, কেমন, কম্পিউটারে গুণ চিহ্ন হচ্ছে এইটা, আমাদের ওই ইকুয়েশন অনুযায়ী 1 প্লাস 0.07, এইটাকে পাওয়ার দেব আমি 4, তাহলে এই নাম্বারটা আসে। এই নাম্বারটা একটু আগে আমরা বোর্ডে দেখেছি না, যে প্রতি 1 টাকা 4টা ডিজিট দেখালে 4 বছর পরে 1 টাকা 31 পয়সা হবে। আর যদি 5000 টাকা থাকে তাহলে 5000 দিয়ে গুণ দিলেই পাবো আমি। তো এইভাবে আমরা প্রবলেমের সলিউশন করতে পারি। আমরা যেটা এই টেবিল থেকে পাই সেটা হচ্ছে ফিচার ভ্যালু। তো যখন আপনার প্রশ্ন যে এত বছর পরে কত টাকা হবে, আপনি এই টেবিল থেকে বের করতে পারবেন। এই টেবিলটা আপনি নিজেই করতে পারেন। দেখেন, আমি 1% 1 বছরে 1 টাকার ফিচার ভ্যালু কত হবে, আপনি 1%-এ 100 টাকায় 1 টাকা পাবেন, 1 টাকায় 1 পয়সা পাবেন। আপনার ইকুয়েশন হচ্ছে 1 প্লাস, 1 প্লাসটা না দিলেও চলবে, কারণ এই নাম্বারটা চেঞ্জ হবে না, 0.01 পয়েন্ট লিখবো, কেমন, 0.01, এইটার পাওয়ার হবে 1, তাহলে আমি পাবো 1.01। তো এটা এই ইকুয়েশন এইভাবে দেওয়া তো একটু কঠিন, এক্সেলের কাজটা সোজা। আমি এইভাবে না দিয়ে এভাবে দেব, যে প্রথমে 1 প্লাসটা আমি বাদ দিই। আমার ইকুয়েশন হচ্ছে 1 প্লাস, আমি আই এখান থেকে কানেক্ট করে দেব, আমি এটা ক্লোজ করব, তারপরে আমি এটার পাওয়ার দেব এই নাম্বারটা। এটার বেনিফিটটা কি, আমার বেনিফিটে যাওয়ার আগে একটা, যে আমি নিচে যাব কি সময় বাড়াবো নাকি রেটটা বাড়াবো, আমি এই সময়টাই বাড়াই, শুধু এটা এক জায়গায় নির্ধারণ করে রেখে। সেই নাম্বারটা হচ্ছে B2, এটা হচ্ছে B2, তাই না, এই যে 2 আর এটা B, তাহলে আমি এইখানে এই B2টা ফিক্স করব, F4 দিলে এটা ফিক্স হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আমার আর যা করা দরকার, কিছুই করার দরকার নেই 1%-এর জন্য। আমি 1%-এর 10 বছর পরের ফিচার ভ্যালু আমি পেয়ে গেলাম। আমি যতদিন পরে চাই ততদিন পরেরটাই পেতে পারি। আমি ধরেন এই 75-73 বছর পরে 1 টাকা কত হবে, আমি যদি জাস্ট এখানে এই কর্নারে এই রকম একটা প্লাস সাইন পাই, আমি জাস্ট এটা সে পর্যন্ত নিয়ে যাব। এখন আমি বলতে পারবো যে 1 টাকা 73 বছর পরে 1%-এ 2 টাকা 7 পয়সা হবে। তো ওই টেবিল করতে গেলে আমার জাস্ট ওই জিনিসটাই শুধু দরকার। আমার
এই ইকুয়েশনটা প্রথম লাইনটা একটু ফিক্স করতে হবে 1 প্লাস এইখানে এনে আপনি এটা ক্লিক করবেন, তাহলে এটা ইকুয়েশন পিক করলো। আমি ক্লোজ করব, পাওয়ার দেব এইখানে, তাহলে 2% 1 টাকা 1 টাকা 2 পয়সা হবে। এখন আমি যদি এইটা ফিক্স করি, তারপরে কপি করে সব নিচে চলে যাই, অটোমেটিক্যালি সব পিরিয়ডের নাম্বার আমি পেয়ে যাব। তো এখন তাহলে আমার এই 2%-এ ফিক্স করতে হবে, সেটা এখানে F2 দিয়ে আমি ফিক্স করতে পারবো। এখন আমি এই প্লাস সাইনটা নিয়ে আমি সব বছরের ফিউচার ভ্যালু বের করতে পারবো। দ্বিতীয় বছরে তো 2%, 4% হওয়ার কথা। আমি যদি এই পর্যন্ত নেই, আমি জানি যে 2%-এ 1 টাকা 73 বছর পরে এই পরিমাণ হবে 4.24। এইভাবে আমি সবগুলো নাম্বার কিন্তু করতে পারি, এটা খুব একটা কঠিন কাজ হবে না। 1.03 raised to this number। আমার পরের কাজটা হচ্ছে যে রেটটা ফিক্স করা, যেটা এইখানে D3। আমি তো এটা পিক করিনি আসলে মনে হচ্ছে, আমি এটা আবার লিখবো একটু। 1 প্লাস এই যে রেটটা, এইটাকে আমি নেব এই পাওয়ারে কত বছর পরে এইখান থেকে। এখন আমার কাজটা হচ্ছে যে D2টা আমি ফিক্স করব। তাহলে আমি এটা পেলাম 8 বছর পরে 1 টাকা 3%-এ কত হবে? 1 টাকা 27 পয়সা। আমি এখন যত দূর করতে চাই করতে পারি। কেমন, আগে আমরা 73 বছর করেছি, তো দেখেন যে 75 বছর পরে 1 টাকা 3%-এ তার 8.5 গুণ বেশি হয়ে যাবে, 8.65। এইভাবে আমাদের এই পার্টিকুলার প্রশ্ন ছিল যে 7% হলে কি হবে। এই যে এখানে 7% আছে, আমি প্রথম লাইনটা করছি, ইকুয়াল টু 1 প্লাস এখানে যে রেটটা আছে, এটা ক্লোজ করে এটাকে পাওয়ারে দেন। পাওয়ার হচ্ছে কত বছর, এটা যখন হলো আমি নাম্বারটা পাচ্ছি 1.7। এখানে এসে আমি এটা ফিক্স করব, করলে পরে তারপরে আমি এটা কপি করে নিয়ে যেতে পারবো আমি যত দূর চাই। আপাতত এই পর্যন্ত করলাম। তাহলে আপনি দেখেন যে এই নাম্বারটা আমরা আগে পেয়েছি না, আমাদের পার্টিকুলার প্রবলেমে 7% এবং ফোর্থ ইয়ারে 1 টাকা কত হবে। এই টেবিল থেকে এখন আমি যে কোনো ধরনের করতে পারি যখন এটা কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি যদি জানতে চাই, আমি এখানে একটু লিখি, লিখে আপনাদের দেখাই যে ধরেন এ দুটো আমি মুছে দিয়ে এইখানে লিখি future value of 7,000 in 5 years at আমাদের 6%টা করি নি, ধরেন 6%ই করি, কেমন, at 6%। এটা কিভাবে বের করব? আমার এই পদ্ধতিতে আমার লিখতে হবে ফিউচার ভ্যালু হচ্ছে 7,000 টাকা টাইমস এই টেবিল থেকে যে নাম্বারটা আসে। কোন নাম্বারটা আমার দরকার হচ্ছে 4 বছর
7% আগে পার্সেন্ট আমরা নর্মালি লিখি, আর 4 বছর। এটা যখন লেখা হবে এটা একটু সাবস্ক্রিপ্টে থাকলে ভালো হয়। দেখি আমি সাবস্ক্রিপ্ট পাই কিনা। সাবস্ক্রিপ্ট পাওয়ার কথা, ফন্টে যেয়ে পাবো। ফন্টে যে এখানে সাবস্ক্রিপ্ট পাচ্ছি, তাহলে লেখাটা দেখতে একটু এইরকম হবে। এখন সেটা করতে গেলে তাহলে আমাদের এখন সলিউশন করতে গেলে 7,000 টাকা, আর এইখানে যে নাম্বারটা থাকবে 4 বছরের 1 2 3 4 ওখানে আছে, এই নাম্বারটার সাথে গুণ করতে হবে। এই মুহূর্তে এখানে আমি নাম্বারটা দেইনি, তাহলে নাম্বারটা ক্যালকুলেট করব। প্রথমে 1 ব্র্যাকেট দিয়ে শুরু, 1 প্লাস এই নাম্বারটা পিক আপ করব রিলেশনালি, রেজ টু, আমি যাব কোন বছরে, এইখানে এখন আমার কাজ হচ্ছে এটা ফিক্স করা। এটা যদি হয়ে যায়, এখন আমি যত দূর যেতে চাই করব। তাহলে দাঁড়ালো কোথায় দেখেন আপনি, এই 4 বছরে, এই যে 4 বছর 6%, এই টাকাটা ওখানে লেখা থাকার কথা। দেখেন এখন এই নাম্বারটা চলে এসছে, এই নাম্বারটা চলে এসছে 7,000 টাইমস এই নাম্বারটা। আপনি এখন এখানে যদি লিখি ইকুয়াল টু 7,000 টাইমস, নাম্বারটা হচ্ছে 1.2625। এই নাম্বারটা দেখেন, এটা আর এটা সামান্য একটা ডিফারেন্স, এই জন্য যে আমি এখানে জাস্ট 4টা নাম্বার নিয়েছি, এখানে কিন্তু ডেসিমালের পরে অনেক নাম্বার নিয়েছে। তাহলে এটা হচ্ছে যে ফাইন্যান্স ক্লাসে এসে ফিউচার ভ্যালুর প্রবলেমে সব সময় আমরা এই টেবিলের উপরে নির্ভর করতে পারি। সব সময় বললাম কেন, সব সময় বলাটা খুব ভুল। সব সময় পারবো না। যদি আমাদের রেট হয় 4.5%, টেবিলে নর্মালি 4.5% দেওয়া হবে না। ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে হয়তো বলবে 6.25%, তাহলে সেই টেবিলটা কাজে লাগবে না। আপনি যদি নিজে একটা টেবিল করে নেন নিজের মতো করে, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাতে চাইবো যে সবচেয়ে সহজ পর্যন্ত কোন প্রসেসটা। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি, এখন এটা করতে পারবো। আচ্ছা, এখন ধরেন যে আমি নতুন করে করতে চাই। আমাদের আগের প্রশ্নটা যেটা ছিল যে এরকম, হোয়াট ইজ দি ফিউচার ভ্যালু অফ, কত টাকা দিয়েছিলাম আমার তো মনে নেই, এই আগের এসেছিল 7,000 টাকা। আছে তো 7,000 টাকায় যাই। ফিউচার ভ্যালু অফ 7,000 after 4 years at 6%. আমরা তাহলে 7,000 দিয়ে ওই টেবিল থেকে ওই নাম্বারটা নিয়ে যে নাম্বারটা দিয়ে কাজ করলাম সেইভাবে এটার সলিউশন পেতে পারি। ম্যানুয়ালিও এটা করতে পারবো। আমাদের ইনপুটগুলো একটু আমি এখানে একটু লিখি। ইনপুট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আছে, আমাদের রেট আছে, আমাদের এন আছে, আমাদের প্রশ্নটা হবে হোয়াট ইজ দি ফিউচার ভ্যালু। তো এইরকম একটা এসে আপনার মাথার মধ্যে একটা টাইম লাইনও থাকলে ভালো হয়। এখন the easiest way of finding future value of single amount, আমি এই ইনফরমেশনটা প্রথমে এখানে নেই কি কি আছে। আমার জানা আছে, এখন আছে আমার কাছে 7,000 টাকা। আমার এন টাইম পিরিয়ড হচ্ছে 4, আমার রেট হচ্ছে 6%। এখন হোয়াট ইজ দি ফিউচার, এটা কিভাবে করব? এত টেবিল কোনো কিছুর দরকার নেই।
কত সহজে এই কাজটা আমরা করতে পারি দেখেন। আমি প্রথমে যাব ফর্মুলাস। এখানে দেখেন ফাইন্যান্সিয়াল একটা ট্যাব আছে, এখানে ক্লিক করলে ফাইন্যান্সের যত রকমের কম্পিটিশন সম্ভবত প্রায় সবগুলো এখানে আছে। আমি খুঁজে বের করলাম ফিচার ভ্যালু, তখন এই বক্সটা আসলো। বক্সে আমি লিখতে পারি রেট হচ্ছে 0.06, তো আমি এটা লিখে করছি 0.06। এন হচ্ছে এক্সেলে এনপিইআর, নাম্বার অফ পিরিয়ডস, এখানে আমি 4। আমাদের পেমেন্ট নাই, আমাদের 3টা ইনফরমেশন আছে, দ্যাটস গুড এনাফ। এখানে একটা মাইনাস সাইন দিলে ভালো হয়, কারণ 7,000 টাকা জমা দিলে টাকাটা চলে যাবে আপনার কাছে। কিন্তু আপনি যদি মাইনাস দিতে না চান অসুবিধা নেই, কিন্তু আপনার উত্তরটা আসবে মাইনাসে। আমি একটা মাইনাস সাইন দিয়ে আমি এখানে 7,000 লিখলাম। আপনার উত্তরটা কিন্তু এই যে এখানে চলে আসছে। আমি ওকে দিলে এইটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা তো আমি যেভাবে লিখলাম যে এইগুলো আমি লিখে ফেলেছি, কত রেট আর কত বছর। এটা না লিখলেও আমি কিন্তু একই উত্তর পাবো যদি আমি এটা এইভাবে করি। আমি আবার ফাইন্যান্সিয়ালে গেলাম, আমি ফিচার ভ্যালু নিলাম, আমার রেট, আমার এটা টাইপ করার দরকার নেই, আমি এখানে এসে একটা ক্লিক করলেই চলে আসবে। তারপর নাম্বার অফ পিরিয়ডে আসেন, এখানে একটা ক্লিক করলেই চলে আসবে। প্রেজেন্ট ভ্যালুতে আসেন, একটা মাইনাস থাকলে ভালো হয়, তো আমি একটা মাইনাস আগে দিয়ে নেই, তারপরে এটা ক্লিক করলাম। এখন সবগুলো 3টা সেল কমপ্লিট হয়ে গেল, আপনি একই নাম্বার এখানে পাচ্ছেন। এখন আর একটা ট্রাই করা যাক, আমি তাহলে প্রশ্নটা একটু বদল করি। আমি যদি আমার মনে হয় যে আমি এটা সবটাই করতে চাই, সবটাই যদি কপি করতে চাই, আমি এখানে লিখলাম, পেস্ট করলাম। আমি এখন একটু গল্পটা বদলাই। কেমন? গল্পটা হচ্ছে যে একটু অন্যরকম করে যদি লিখি, ডিপোজিট টাকা, ডিপোজিটটা কিরকম হয়ে গেল দেখেন, ডিপোজিট টাকা, একটা আজে বাজে নাম্বার 450 টাকা, in an account that pays কত পার্সেন্ট, এবার একটা মাঝামাঝি রেট যেটা টেবিলে পাওয়া যায় না সেরকম একটা লিখি, at 7.7%। ফুল স্টপ দিয়ে লিখি যে এগুলো রাখবো না, এখানে লিখবো you will keep the money in the account for 4 years। এখন হচ্ছে আপনার প্রশ্ন, how much will you have? এটা ভবিষ্যতের কথা। এই অঙ্কটা এখন কিভাবে করব? তাহলে আমার এই 4টা ইনপুটের মধ্যে 3টা ইনপুট ফিল আপ করতে হবে। আমি প্রথমে ডিলিট করে সোজা এই প্রবলেমে চলে যাই। তাহলে আমি এখানে লিখব, প্রথমে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 23,450। আপনি প্রথমে একটা নেগেটিভ নাম্বার দিতে পারেন, দিলে ভালো, না দিলে অসুবিধা নাই, আপনার অ্যান্সারটা নেগেটিভে আসবে। আচ্ছা, এটা 4 বছর রেখেছি, একটু এটা 5 বছর দিই, কেমন? তাহলে কি হবে? এন তাহলে 5 হলো, রেট হচ্ছে আমাদের 7.75%, ফিচার ভ্যালু কত? আমি এখন সেই রেফারেন্স দিয়ে করব ক্যালকুলেশনটা। ফাইন্যান্সিয়ালে যাই, এটা ফর্মুলার মধ্যে এই যে ফিচার ভ্যালু আছে, রেট যখন আসবে আমি এখানে কার্সার এনে ক্লিক করলাম, নাম্বার অফ পিরিয়ড এখানে ক্লিক করলাম, আর প্রেজেন্ট ভ্যালুটা
এখানে এনে ক্লিক করলাম, আপনি অ্যান্সারটা কিন্তু ওখানেই পেয়ে গেছেন, তাই না? আর এবার নাম্বারটা আসছে নেগেটিভে। আমরা যদি প্রথম পিভি নাম্বারটা নেগেটিভ দিতাম তাহলে এই অ্যান্সারটা পজিটিভ আসতো। তাহলে আমি B14 হচ্ছে B12 যেটা আসলে সেইটা B12, এইটাতে নেগেটিভ নাম্বার দিতে হবে, আর এইখানে নেগেটিভ থাকলে চলবে না। এই হচ্ছে আপনার অ্যান্সার। আপনি যদি ম্যানুয়ালি করতেন তাহলে আপনার এইভাবে করতে হতো, 23,450 টাইমস 1.0, এটা তো 775 লিখতে হবে, আর এটা পাওয়ার হবে 5 বছর এই অঙ্কটা। এবং ম্যানুয়ালিও করতে গেলে আপনি দেখবেন যেটা আছে এটা একটু রাউন্ড অফ হয়ে গেছে, আমরা এটা একটু যেভাবে থাকার কথা সেভাবে লিখি। আচ্ছা, দেখেন এটা যদি আমি কপি করে এখানে আমি পেস্ট করব, পেস্ট করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ইকুয়াল দেব, তাহলে এটা এখন একটা ইকুয়েশন হয়ে গেল। এভাবে করলে আপনি দেখেন যে আপনি ওই অ্যান্সারটা পাবেন। এখানে আমি কি ভুলটা করেছি, একটা কিছু ভুল হয়েছে, দেখি এখানে হয়তো ভুল নেই, একই নাম্বার পেয়েছি তাই না? একই নাম্বার পেয়েছি। আমি যদি দুটো ডিজিট চাই তাহলে এরকম হবে, যদি কমা চাই তাহলে এরকম হবে, দেখতে এক্স্যাক্টলি একরকম। আর একটা করা যাক, তাহলে আসলে আর একটা না, অন্য রকমের একটা প্রশ্ন, যে বলেছিলাম আগে যে 4টা জিনিসের মধ্যে এখানে যে 4টা জিনিস আছে এটা 3টা জানলে আপনি চতুর্থটা জানতে পারবেন। আমি নর্মালি এরকম কোনো প্রশ্নের অর্থ খুঁজে পাই না যে কত বছর পরে আপনার যখন প্রেজেন্ট অ্যামাউন্ট আর ফিউচার অ্যামাউন্টটা জানেন তখন অত বেশি প্রবলেম আমার নেই। তো এনও সলভ করা যাবে, ওটা ভালো প্রশ্ন না আসলে, কিন্তু এই প্রশ্নটা এরকম হতে পারে যে আমরা করলাম এ পর্যন্ত যে হোয়াট ইজ দি ফিউচার ভ্যালু, নর্মাল একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ দি রেট, গ্রোথ রেটটা কত, আপনার টাকা কি হারে বাড়লো, সেইটা সেরকম একটা প্রবলেম, কিন্তু প্রসেস আমরা যেমন ফর্মুলার মধ্যে গেলাম এক্স্যাক্টলি সেই রকম হবে। তাহলে প্রথমে একটা গল্প তৈরি করি যেটা হবে প্রশ্ন, কেমন? আর আজকে এটা দিয়েই শেষ করব, তারপরে আমরা না এটা না আরো দুটো এক্সাম্পল দেব যে কি কি করা যায় সেটা, কেমন? বের করব কি এটার মধ্যে, প্রশ্ন হচ্ছে যে রেট অফ গ্রোথ, তাহলে বের করব আমি এখানে, তাহলে একটা সাবসেকশন মতো দেই, এখানে আমি একটা দুটো খালি লাইন ঢুকাই, কেমন? তাহলে এখানে আমাদের টপিক হলো ফাইন্ডিং রেটস। আমরা ম্যাথমেটিক্যালি বা ম্যানুয়ালিও করতে পারবো এটা, কেমন? অত ভালো, অত সহজ হবে না, একটু কঠিনই হবে আসলে। এখন প্রশ্নটা হচ্ছে এটা নর্মালি যদি আপনি ব্যাংকে গেলে বলে যে আপনি এত টাকা জমা দিয়ে এত টাকা পাবেন, শুধু টাকার অঙ্ক মনে হয় যে খুব ভালো, কত রেটে পেলেন সেটা তো আপনি জানতে পারলেন, আপনি নিজেই বের করতে পারেন সেটা। আমি তাহলে এরকম যদি একটা প্রশ্ন করি যে I am lending টাকা 4,000 to, আপনাদের মধ্যে কেউ জহির আছে কিনা জানি না, আমি একটা জহির লিখলাম এখানে, টু জহির ফর 5 years. Johir promised to return 7,000 টাকা
at that time. At that time, what is the rate of return লিখি। এখন তাহলে এটা সলিউশন কিভাবে করব? আমরা এই পর্যন্ত 5টা আইটেম এইভাবে লিখেছি, এটা একটু সাজাবো কারণ শেষ লাইনে আমি রেটটা চাই। তো আমি এটা একটু সাজিয়ে নেই আগে। আমি রেটটা এখানে আনবো, ফিচার ভ্যালুটা উপরে থাকবে। এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করার আছে, প্রেজেন্ট ভ্যালু আর ফিচার ভ্যালু কিন্তু দুটাই নেগেটিভ দুটাই পজিটিভ বা দুটাই নেগেটিভ থাকতে পারবে না, একটা পজিটিভ একটা নেগেটিভ। নর্মালি আমরা ছোট অঙ্কটা বা প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ রাখবো, কেমন? তাহলে এখানে আমার প্রেজেন্ট ভ্যালুটা কত হলো? এখানে আমি লেন্ডিং এখন দিচ্ছি 4000 টাকা, আমি লিখলাম নেগেটিভ 4000। বলা আছে টাইম হচ্ছে 5 years, ফিচার ভ্যালু হচ্ছে 7000। হোয়াট ইজ দি রেট? আমরা ম্যানুয়ালি অঙ্কটা করতে পারি। যদি কেউ মনে করেন যে হ্যাঁ এটা একটু ম্যানুয়ালি দেখানো উচিত, আমাকে জানালেই আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেব। আমি জাস্ট এখন রেটটা বের করি কিভাবে। তাহলে আমি ফর্মুলায় যাব, ফাইন্যান্সিয়ালে যাব, এটা অ্যালফাবেটিক্যালি আছে, তাহলে আমি রেটে যাব। এখানে এই যে রেট, এই বক্সটা আসলো। আমি এই নাম্বারগুলো টাইপও করতে পারি, রেফারেন্সও করতে পারি। এখানে এনপিআর প্রথমে আছে, আমি রেফারেন্স করলাম। প্রেজেন্ট ভ্যালু এইখানে রেফারেন্স করলাম, ফিচার ভ্যালু এখানে রেফারেন্স করলাম। আপনার কিন্তু উত্তর চলে এসছে 11.84। আমি এখন ওকে দিলেই এটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন যে এটা ডেসিমাল দেখাচ্ছে না, তাহলে আপনি হোমে যে এইখানে ক্লিক করলে দুটা ডেসিমাল দেখাবে। আপনি এটা এখানেও ক্লিক করতে পারেন আর এটা দিয়েও করতে পারবেন। আমি জাস্ট এইখানে কমাটা ক্লিক করছি। আমি যদি পার্সেন্টটা লিখি, পার্সেন্টটা দিই, পার্সেন্টটা, তারপরে এখানে আমি দুটা ইমেলে এক্সকিউজ মি, হ্যাঁ এটা তো 20 মিনিটের উপরে হয়ে গেছে। যারা এটা করবে দেখবে করবে। বিরক্ত যাতে না হয়, ওই 20 মিনিট তো আর নেওয়া সম্ভব না। শুরু থেকে তাহলে আবার শুরু থেকে আপনাকে আবার দিতে হবে, কিন্তু এটার আবার রেকর্ডিংও থাকবে না। আপনার এই আমি এখন চিন্তা করছি যে আপনার এই আচ্ছা এগুলো তো কথা চলতেছে না, হ্যাঁ অবশ্যই বন্ধ করে দেবেন, মানে ওইটা কেটে দিতে পারবো সমস্যা।